আমার ঘরের মা লক্ষ্মী দেখো সুন্দর করে বসেছে স্নান দান করে, পরিষ্কার জামা কাপড় পরে চন্দন বাটার জন্য। বেশ সুন্দর করে গুড়ি অনেকটাই চন্দন আজকে বেটে দিয়েছে। আর এদিকে পুজোর জোগাড়গুলো আমি আর মা মিলে করে নিচ্ছি। তার আগে সকালে একবার বাজারেও গিয়েছিলাম, যে জিনিস কটা মিসিং ছিল সেই জিনিসগুলো নিয়ে আসছিলাম। কালকে তো বাজার করে নিয়ে এসেছিলাম, কিন্তু তারপরেও দু একটা জিনিস ভুলে গিয়েছিলাম, ওই যেটা হয় সব সময়। তারপরে সকালবেলা ধমাধম করে চলে গেলাম বাজারে, যে দুটো জিনিস বাকি ছিল সেগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে স্নান ধান করে এদিকে রেডি হয়ে নিয়েছি, নিয়ে ঠাকুর করে চলে আসছি। এখানে সমস্ত জিনিসই মোটামুটি রেডি করা হয়ে গেছে, আর সমস্ত সুন্দর করে গোছানো হয়ে গেছে। বুড়িও কিন্তু আমাদের সাথে সাথে অনেকটাই হেল্প করছে। এদিকে সিন্নির জন্য দেখো সিন্নি প্রসাদও রেডি। অনেকদিন ধরেই ভাবছিলাম যে নারায়ণ পূজা হবে বাড়িতে, কিন্তু কোনো একটা ভালো দিন হচ্ছিল না। তো আজকের দিনটা ঠাকুরমশাই বেছে নিল, আর বাড়ির সবাইও বললো যে না আজকের দিনটাই বেশ ভালো আছে। আজকে যে রাখি পূর্ণিমা, আজকে পূর্ণিমা আছে, তার সাথে হচ্ছে আজকে বৃহস্পতিবার। তো আজকে যদি নারায়ণ পূজাটা যদি হয় তাহলে বেশ ভালো হয়, সেই জন্য আজকের দিনটাকেই বেছে নেওয়া হয়েছে। নারায়ণ পূজা তো জোগাড় হয়ে গেছে, তারপরে মা দেখো সুন্দর করে ঘরের পূজাটাও দিয়ে নিয়েছে। এদিকে দেখো নতুন মা লক্ষ্মীও আসার সময় হয়ে গেছে, তার আগেই আসবে বিশ্বকর্মা ঠাকুর। তো যাই হোক, এদিকে দেখো সুন্দর করে সমস্ত পূজা হয়ে গেছে। আর এগুলো করতে করতেই দেখো আমি তো একদম ঘেমে টেমে অস্থির। আজকে বেশ একটা গরমও দিয়েছে, তার সাথে রোদও আছে। পূজার জোগাড় সব কমপ্লিট, আর পূজার জোগাড় হওয়া কমপ্লিট মাত্রই চলে আসছে ঠাকুরমশাই। আজকে ঠাকুরমশাই কিন্তু একটুও লেট করেনি, যা টাইম দিয়েছিল সেই টাইমের মধ্যেই চলে আসে। অন্যদিন কিন্তু ঠাকুরমশাইকে খুঁজে পাওয়া যায় না, যেমন লক্ষ্মী পূজা, বিশ্বকর্মা পূজা, এরকম পূজাতে কিন্তু টাইম দিয়ে টাইম মতন একদমই আসতে পারে না। না না, এটাতে কিন্তু ঠাকুরমশাইয়ের কোনো দোষ নেই। যেখানে সবার বাড়িতে পূজা হয় সেখানে একটু তো অসুবিধা হবেই। ঠাকুরমশাই আসার পরেই দেখো সবার ফার্স্টে নারায়ণটাকে বসিয়ে দিল। আমাদের ঘরেও কিন্তু দুটো নারায়ণ আছে, কিন্তু তারপরেও ঠাকুরমশাই ওনার নিজের নারায়ণই নিয়ে আসে পুজো করার জন্য। এখানে আমি দুব্বগুলো বেছে নিয়েছিলাম, এটাই কিন্তু আজকে যজ্ঞের জন্য বাছা হচ্ছে। যজ্ঞের জন্য বলেছিল শ্বেতকরবী নিয়ে আসতে, কিন্তু শ্বেতকরবী কোথাও পাওয়া যায়নি, অনেক আগে থেকে বলে ওটাকে অর্ডার দিতে হয়, সেই জন্য ওই ফুলটা আর পাওয়া যায়নি। তো ঠাকুরমশাই বললো যে চলো দুব্ব দিয়েই হয়ে যাবে, সেই জন্য আমি এখানে 108টা দুব্ব বেছে নিচ্ছিলাম। এখানে দেখো ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে, আর মা সবই রেডি করে রেখেছিল, কিন্তু শুধু ঘরটা বসায়নি। বললো যে না ঠাকুরমশাই আসবে তারপরে ঘরটা বসানো হবে। আজকে যেহেতু রাখি, কালকে যখন বাজারে গিয়েছিলাম গুড়ি রাখি নিয়ে আসে, তো ওর খুব ইচ্ছা যে না ওর বাবাকেও একটা রাখি পরাবে। সেই জন্য পূজার ফাঁকে পঙ্কজ আসা মাত্রই চলে আসে ও দেখো রাখি নিয়ে। মেয়ের মনটা এতটাই খুশি ছিল, ওর এতটাই ইচ্ছা ছিল যে না বাবাকে রাখি পরাবে, সেই জন্য আমিও আর বাধা দিলাম না, যে ঠিক আছে চলো পরা, কী আছে বাচ্চা মানুষই তো, তাই না? যখন বড় হয়ে দেখবে তখন তার করবে না? কী সুন্দর দেখো পঙ্কজকে মন দিয়ে রাখি পরাচ্ছে। বাড়িতে পুজো হচ্ছে তার ফাঁকেও বুড়ির মনেই আছে যে না রাখিটা নিয়ে আসছে। আর রাখিটা যখন কিনেছে তখনই ও কিন্তু বলেছে যে না এই রাখিটা ওর বাবার জন্যই নিয়ে আসছে। ও বেশ সুন্দর একটা রাখি পছন্দ করে ওর বাবার জন্য নিয়ে আসছে, দাদুভাইয়ের জন্যও নিয়ে আসছে। তো দাদুভাই আসবে বাড়িতে তারপরে, বাবা এখনও আসেনি, বাবাকে ফোন করেছি, তো বাবা বললো বাবার আরও একটু সময় লাগবে, 5-10 মিনিটের মধ্যেই হয়তো চলে আসবে। বাড়িতে যজ্ঞ হবে, বড় করে পূজা হবে, আর সেখানে বাবা যদি না থাকে তাহলে কি ভালো লাগে? সেই জন্য বাবাকে ফোন করে বললাম, বাবাও বললো যে হ্যাঁ আসছি। এখানে দেখো পূজা প্রায় শেষের দিকে, আরতিও হয়ে যাচ্ছে। আরতি হওয়ার পরে এখন হবে যজ্ঞ। এরই মধ্যে কিন্তু বাবাও চলে আসে, বাবা আসা, স্নান ধান করা সবই হয়ে গেছে। আর এখানে আরতি হচ্ছে, আর তার সাথে বুড়িকে দেখো, বুড়িও কিন্তু বেশ সুন্দর উলু দিতে পারে। এখানে তো আবার মা লক্ষ্মী বসে দেখো পূজা দেখছে, আর তার সাথে উলু দিচ্ছে। পূজা তো প্রায় শেষের দিকে, আর এখানে ঠাকুরমশাই দেখো পাঁচালিও নিয়ে আসছে পড়ার জন্য। পাঁচালি পড়ার পরে তারপরে এদিকে সব যজ্ঞের জন্য রেডি করে নিচ্ছিলাম। প্রথমে তো ভাবছিলাম যে কোথায় বালি পাবো, কেন কি আমাদের এখানে তো সেরকম কোনো ব্যবস্থাই নেই যে না এগুলো পাওয়া যাবে। তো যাই হোক, পঙ্কজোর মন্দিরের ওখান থেকে অনেকগুলোই বালি নিয়ে আসে। একদিকে ভালোই হলো, চিন্তা আর থাকলো না, বেশ সুন্দর করে যজ্ঞের জোগাড়টা হয়ে গেছে। এখানে বাবা বসে পড়েছে, যজ্ঞের দেখো পাটকাঠিগুলো সুন্দর করে ভেঙে দিচ্ছে। এরকম পুজো বলতে গেলে এর থেকে হয়তো বড় পুজো আগে আমাদের বাড়িতে বছরে না হলেও 3-4টা তো হয়েই যেত, কিন্তু অনেক বছর পরে আজকে আমাদের বাড়িতে পুজো হচ্ছে। না, এরকম না যে আমাদের বাড়িতে পুজোই হয় না, বেশ কিছুদিন ধরে, মানে বেশ কিছু বছর ধরেই আমাদের বাড়িতে পুজো হয় না, মানে মন্দিরে গিয়ে পুজো দেওয়া হয়, এরকম একটা ব্যাপার। তো অনেক বছর পরে আজকে আমাদের বাড়িতে এরকম করে যজ্ঞ হয়ে বড় করে পুজো হচ্ছে, বেশ ভালো লাগছে। আগে তো আমাদের বাড়িতে প্রায় প্রায় পুজো হতো, আর তার সাথে অনেক কিন্তু মানুষও আসতো যাদেরকে প্রসাদ খাওয়ানো হতো। এখন আর সেই সব জিনিসগুলো হয় না, সেই জন্য আজকে এত বছর পরে বাড়িতে একটা পুজো হচ্ছে, মনটা কিন্তু বেশ ভালো লাগছে। মনে হচ্ছে যে না সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু সবই ভালো লাগছে, শুধু একটা জিনিসই আমার খারাপ লাগছে, সেটা হচ্ছে আমার বোন। আমার বোন যদি আসতে পারতো না তাহলে কিন্তু আমাদের ষোলকলা পূর্ণ হয়ে যেত।
দেখো আমি কথাটা বলতে বলতে কিন্তু টিকটিকিও ঠিক ঠিক দিয়েই দিল। তো যাই হোক, ও তো আসতে পারলো না, কেন কি সামনেই আমাদের গতর পরীক্ষা, সেই জন্য এখন আর আসা সম্ভব না। ওই যে হয়, ছেলে মেয়ে বড় হয়ে গেলে পড়াশোনার আসে। আমিও কিন্তু এখন এরকমই অনেকটা ব্যস্ত হয়ে পড়ছি কুড়িকে নিয়ে। যজ্ঞর প্রায় শেষের দিকে আর আমি চলে আসি ঠাকুরমশাইয়ের জন্য চা বানাতে, কেন কি ঠাকুরমশাই আরও 2 জায়গায় পূজা আছে, তো ভীষণ তাড়া আছে, সেই জন্য ঠাকুরমশাই বেরিয়ে যাবে। তো আমি ফট করে চলে আসলাম যে না, চাটাকে করে দিই। আর এসে দেখছি যে চলো, পুজোও কিন্তু শেষ। আর এই যে দেখো, যজ্ঞটা কিন্তু বেশ সুন্দর করে হয়েছে। এখন যজ্ঞের টিপ পড়ার পালা। বেশ অনেক কয় বছর পরে আজকে আবার যজ্ঞের টিপ পড়া হবে, মানে বাড়িতে এরকম করে সুন্দর করে যজ্ঞ হয়ে পুজো হয়ে সেই টিপটা আমরা সবাই মিলে পড়ছি। আর এখানে দেখো, বুড়ি রাগ করছে যে না, সবাইকে টিপ পড়াচ্ছে আর ওকে পড়াচ্ছে না। সেই জন্য সবার ফার্স্টে তো বাবাকে দিল, মাকে দিল, তারপরে আমাদেরকে দিল। এই জেঠুই কিন্তু ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে পুজো করে যাচ্ছে। আর আমার বিয়ে, আমার বোনের বিয়ে এই জেঠুই করেছে। আর পঙ্কজ যে পূজা শিখেছে সেটাও কিন্তু এই জেঠুর কাছ থেকেই শিখেছে। এক কথায় বলা চলে, ঠাকুরমশাইয়ের সাথে আমাদের আজকের থেকে চেনা পরিচয় না, অনেক বছরই হয়ে গেছে। আমাদের ফ্যামিলির একজন মেম্বারের মতনই হয়ে গেছে। যাই হোক, এখানে তো পূজা শেষ। পূজা শেষের পরে গুড়ি রাখি নিয়ে চলে আসছে। দাদুকে একটা পড়ালো, আর এখানে দেখো ঠাকুরমশাইকেও একটা পরিয়ে দিল। মানে ঠাকুরমশাই তো হিসাবে ওনার দাদুই হচ্ছে, তো সেই জন্যে দাদুকে পরিয়ে দিল। তো ঠাকুরমশাই চা খাওয়ার পরে নারায়ণ নিয়ে চলে গেল। তারপরে আমরা এই যে চা খেয়ে এখানে বসেছি সবজি কাটার জন্য। আজকে হবে ঘ্যাট তরকারি। সকাল থেকে যেহেতু কিছুই খাওয়া হয়নি, সেই জন্য সবার ফার্স্টে একটু চা খেয়ে নিয়ে বসে পড়েছি এখানে সবজি কাটার জন্যে। আমি ভেবেছিলাম এখন দুপুরে খিচুড়ি খাওয়া হবে, খিচুড়ির সাথে হবে ঘ্যাট তরকারি, কিন্তু এখন আর মনে হচ্ছে না যে না, খিচুড়ি রান্না করা হবে। সেই জন্য এখন শুধু ঘ্যাট তরকারিতে হবে, কিন্তু ঘ্যাট তরকারির সাথে এখন আর খিচুড়ি হবে না, এখন হয়ে যাবে লুচি। এখন লুচি দিয়ে ঘ্যাট তরকারি দিয়ে খেয়ে নিব। পরে সন্ধ্যার দিকে, মানে রাতের দিকে করা হবে খিচুড়ি। সেই খিচুড়ি দিয়ে ঘ্যাট তরকারি আর তার সাথে থাকবে পাঁপড় ভাজা, সেটা দিয়ে রাতের খাওয়া হবে। সবার জন্য লুচি আর ঘ্যাট তরকারি করতে করতে অনেকটাই সময় পেরিয়ে গেছে। আর যেহেতু পূজাটাই শেষ হয়েছে, প্রায় 1:30টার মতন হবে। সেই জন্য তারপরে চা খেয়ে রান্না শুরু করতে করতে 2টা, এখন প্রায় 4:30টার মতন বেজে গেছে। খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে এখন অনেক কাজ বাকি আছে। ঠাকুরঘর পরিষ্কার করতে হবে, তার সাথে সিন্নি প্রসাদ মাখতে হবে, তার সাথে এদিকে যে রান্নার যেগুলো জোগাড় আছে সেগুলো করতে হবে। তো খাওয়া দাওয়ার পরে আজকে রেস্ট হবে না, সমস্ত কাজ সেরে নিতে হবে। তো চলো তাড়াতাড়ি খেয়ে কাজগুলোকে শেষ করে নিই, কেন কি পূজার আগে যেরকম একটা কাজ থাকে, পুজোর পরেও অনেক কাজ থাকে।